আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, হাওয়া ভবনে কিভাবে দুঃখিত, হাওয়া ভবন নয়, হাওয়া ভবন যেহেতু বিএনপির আমলে হাওয়া ভবন ছিল, এখন আওয়ামী লীগের আমলে এখন আমরা শুনছি আয়নাগরের কথা। তো সেই আয়নাগরে কিভাবে নির্যাতন করা হতো, কি পরিমাণে নির্যাতন করা হতো, সেটাই হুজুর দীর্ঘ 36 দিন সেখানে ওই নির্যাতন ভোগ করেছেন। চলেন আমরা হুজুরের মুখ থেকে তার সেই নির্যাতনের করুণ ঘটনাগুলো শুনি। আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই। আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায়, 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে। আমাকে প্রস্রাব করার পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করার পর্যাপ্ত সময় দেওয়া হতো না। পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শকের মাধ্যমে। ওখানে আর অনেক লোক আছে, ইলেকট্রিক শকের মাধ্যমে, গরম পানির মাধ্যমে, এরকম লাঠি পিটার মাধ্যমে, হাত প্লাস দিয়ে মাপ উঠাই ফেলার মাধ্যমে, সুই ঢুকা দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো। আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রিন্সিপাল মার্কাজুস সুন্নাত মাদ্রাসা পূর্বাচল, ঢাকা। তো আমাকে গত জানুয়ারি 2022 সালের 13 জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত 8টা 35 মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী লোকেরা, ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে, ভাই আপনি কি মুফতি শফিকুল ইসলাম মার্কাজুস সুন্নাত মাদ্রাসার প্রিন্সিপাল? তখন আমি বললাম জি। একথা বলতে আরেকজন কানে কানে বলে, আমরা ডিবির লোক, সোজা গাড়িতে ওঠো, নতুবা সোজা গাড়িতে উঠ, না তো শ্যুট করে মেরে ফেলবো। একথা বলতে তাদের কালো গ্লাসে গাড়ির মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলে। তারপর আমার সাথে আমার ফোন নিয়ে ফ্লাইট করে বন্ধ করে দেয়। আমি তাদের অনেক বলেছি, তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানায় যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসনের লোকের কাছে আছি, কিন্তু তারা এটা করে নাই। তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে, কিছুক্ষণ পরে তারা আমার 2 হাতে হ্যান্ডকাপ পরায়। তারপর তারা আমাকে নিয়ে যায় এক জায়গায়। আমি আন্দাজ করেছি বা পরবর্তী সময় জানতে পেরেছি সেটা উত্তরা রেব ওয়ানের তত্ত্বাবধানে, যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে, কিন্তু তারা রেব 1 ছিল। রেব 1 অফিসে না, অফিস এক জায়গায়, আর টর্চার সেলের অফিস থেকে আরেকটু দূরে। কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়তো টর্চার সেল থেকে, গাড়ি দিয়ে আয় নাই না, জিজ্ঞাসাবাদ করা হয়তো, টর্চার করা হয়তো। তো ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই। আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায়, 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে। আমাকে নিয়মতান্ত্রিক উজু করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, তেলাওয়াত করতে দেয় নাই, আমার পর্যাপ্ত খাবার দেয় নাই, আমাকে আলো দেখতে দেওয়া হয় নাই, আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই, আমার পরিবারের খবর দিতে দেওয়া হয় নাই, আমাকে প্রস্রাব করার পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করার পর্যাপ্ত সময় দেওয়া হতো না। পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শকের মাধ্যমে। ওখানে আর অনেক লোক আছে, ইলেকট্রিক শকের মাধ্যমে, গরম পানির মাধ্যমে, এরকম লাঠি পিটার মাধ্যমে, হাত প্লাস দিয়ে মাপ উঠাই ফেলার মাধ্যমে, সুই ঢুকা দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো। তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে। আর আমি শুধু কান্না করতাম, আল্লাহ কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, তারা জানি না আমাকে বাঁচায় রাখো। তারা আমাকে তিনবার ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে গেছিল। তারা 3বার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে, আমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে। আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম, আমার কি অপরাধ, আমি কি করেছি? তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, সরকারের বিরুদ্ধে কথা বলো, সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও, সরকারের বিরুদ্ধে জুমার খুতবা দাও। আমি বললাম, আমি তো ছোট মানুষ, আমার তো এত পরিচিতি নাই, আমি এতটা ফেমাসও না, আমার কথা কার কি আসে যায়? আমি আপনাদের এমন কি ক্ষতি করে ফেললাম? আমি তো কারো কোনো ক্ষতি করে নাই। আমি আমার জীবনে কাউকে বকা দেয় নাই, গালি করে নাই, কারো সম্পদ নষ্ট করে নাই, দুর্নীতি করে নাই, মিথ্যাচার করে নাই, কাউকে আঘাত করে নাই, কাউকে হত্যা করে নাই, কোনো ধরনের অপরাধ কারোর সাথে করি না। তারপরেও তারা আমাকে এরকমভাবে নির্মমভাবে অত্যাচার করে 40 দিন আমার চোখ বেঁধে রেখেছে। তারপরে 40 দিন পরে তারা আমাকে আমার পোশাক পরতে দেয়। তারপরে তারা আমাকে এক জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে। তারপর তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে দিল। 40 দিন পরে রাত 12টায় আমি চোখ খুলে দেখি নীলফামারী রেব 13 সিপিপি রেব 13তে আমাকে সেখানে নেওয়া হয়েছে। আমি বললাম, আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো? তারা বললো, আমরা জানি, আমরা বলতে পারবো না, অন্য জায়গাতে দেওয়া হয়েছে, যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল, তুমি বেঁচে গেছো, আমাদের কাছে আসছো। তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পরও নীলফামারী রেব 13 আমাকে টর্চার নির্যাতন করার পরে আমি ব্যতীত আমার অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করার। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন হুজুরের কাছ থেকে সেখানকার নির্যাতনের কথা। যখন বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে আমরা শুনেছি হাওয়া ভবনের কথা। হাওয়া ভবনের একের পর এক নির্যাতনের চিত্র, ভয়াবহতা আমাদের সামনে এসেছে। এখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে আয়না ঘর উন্মোচিত হয়েছে, এবং আয়না ঘরে যারা নির্যাতন সহ্য করেছেন তাদের মুখ থেকে একের পর এক নির্যাতনের খবর, নির্যাতনের চিত্র, ভয়াবহতা আমরা শুনতে পাচ্ছি। তো বিএনপিও নাই, আওয়ামী লীগও নাই, এখন যিনি সরকারে আসবেন তিনিও কি ভিন্ন মতকে, ভিন্ন দলকে, অপর পক্ষকে দমন পীড়নের জন্য তিনিও কি এরকম কোনো নির্যাতনের জায়গা
বানাবেন কিনা বা সিলেক্ট করবেন কিনা সেটা আমরা আদৌ জানি না। আমরা দোয়া করি সরকারের যিনিই থাকুক, ভিন্ন মতকে, ভিন্ন দলকে তিনি মূল্যায়ন করবেন, ভিন্ন মতের সম্পূর্ণ স্বাধীনতা তিনি দিবেন, ভিন্ন পক্ষকে সম্পূর্ণ স্বাধীনতার সাথে তিনি, মানে কারো কোনো ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করবেন না, এটাই আমরা চাই। ভালো থাকুক সকলে, ভালো থাকুক বাংলাদেশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।